যেমন আমরা জানি যে নিট 2025-এর অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, তো আমাদের কাছে ইনফরমেশন বুলেটিনটা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 7 ফেব্রুয়ারি 2025 থেকে 7 মার্চ 2025 অবধি আমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন থাকবে। ঠিক আছে, তো চেষ্টা করতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই পুরোটা কমপ্লিট করে ফেলার। ঠিক আছে, অ্যান্ড কারেকশন উইন্ডো থাকবে হচ্ছে 9 মার্চ 2025। হোপফুলি কাউকেই কারেকশন উইন্ডোতে যদি যেতে না হয় সেটাই ভালো, একবারে পুরো ঠিকঠাক করা যায়। ফিগুলো এখানে মেনশন করাই আছে। ঠিক আছে, জেনারেলের জন্য 1700, জেনারেল ইডাব্লিউএস হলে 1600, আর এসসি এসটি বা পিডাব্লিউডি হলে 1000, আর আউটসাইড ইন্ডিয়া হলে। অ্যানাউন্সমেন্ট অফ সিটি এক্সামিনেশন 26 এপ্রিল, অ্যাডমিট কার্ড ডাউনলোড বাই 1 মে, এটা একটা টেন্টেটিভ ডেটস বলে দিয়েছে। এখানে আরও কিছু ডেটস রয়েছে, যেরকম ডেট অফ এক্সামিনেশন, এটা আমাদের প্রেডিক্টেডই ছিল যে মে মাসের ফার্স্ট সানডেতেই সাধারণত এক্সাম হয়। তো এবছর মে মাসের ফার্স্ট সানডে আমাদের 4 মে ছিল, তো ওই দিনই এক্সাম হওয়ার কথা, মানে ছিল টেন্টেটিভ, সেটাই ওরা ফেলেছে। ডিউরেশন অফ এক্সামিনেশন, যেটা বিফোর কোভিড ছিল একদম, সেই এটাই সিস্টেমটাই ফিরে আসছে। কোনো সেকশন বি থাকছে না, কোনো প্রত্যেকটা সাবজেক্টে যে অ্যাডিশনাল 5 কোশ্চেন্স করে থাকতো সেকশন বিতে, সেটা পুরোপুরি থাকছে না এখন আর। এখন টোটাল 45 কোশ্চেন্স ইন ইচ সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বটনি, টোটাল 45টা করে কোশ্চেনই থাকবে, সবকটা ম্যান্ডেটারি। ঠিক আছে, মানে কোনো অপশানস থাকবে না আর কি, কেউ যদি ছাড়তে চায়, স্কিপ করতে চায়, করতে পারে, বাট কোনো অপশানস থাকছে না। তো 180 মিনিটস থাকছে, 3 ঘন্টা 20 মিনিট, যে অ্যাডিশনাল 20 মিনিটস থাকতো সেটাও থাকছে না, পুরো 3 ঘন্টার পরীক্ষা হবে। ঠিক আছে, 3 ঘন্টার পরীক্ষা হবে, 2টো থেকে 5টা অবধি হবে। ঠিক আছে, এবং আমরা চট করে চলে যাব হচ্ছে গিয়ে যে কিভাবে আমরা রেজিস্ট্রেশনটা শুরু করব, সেইটার দিকে আগে চলে যাব। তো রেজিস্ট্রেশনটা করার জন্য আমাদের গুগলে মেনলি প্রথমে সার্চ করতে হবে, গুগল বা যে কোনো ব্রাউজারে গিয়ে NTA NEET সার্চ করলেই আমাদের ফার্স্ট একটা লিঙ্ক চলে এলো nta.nic.in। তো এটাই আমি ক্লিক করলাম, আমাদের একটা সাইট খুলে যাচ্ছে। এই সাইটে একদম প্রথমেই যেটা লেখা রয়েছে, রেজিস্ট্রেশন ফর NEET UG 2025 ইজ লাইভ। তো আমরা একদম এখানে ক্লিক করে দেবো। নেক্সট আমরা চলে আসবো এইখানটায় যে NEET 2025 রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন, ঢুকে গেলাম। এখানে প্রথম যেটা কাজ হবে, যেটা সবার জন্য করা খুব জরুরি, সেটা হচ্ছে গিয়ে ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করা, এবং যতই ভিডিও থাকুক ইউটিউবে একবার নিজে পুরোটা একবার দেখা, পুরোটা একবার বোঝা যে কি কি জিনিস আছে, আমি কি কি দেব। ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগবে, পুরোটা একবার নিজের চোখে দেখে নিলে যে ইনফরমেশন বুলেটিনে এই জিনিসটা আছে, তো অটোমেটিক্যালি কিন্তু নিজের উপর একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি ঠিকঠাক জিনিস ফিল আপ করছি। কারণ এটা তো এত 1 বছর ধরে পুরো পড়াশুনো করে যদি ফর্ম ফিল আপটাই ভুল হয় তাহলে খুব মুশকিল। তো একবার আমি সবাইকে বলবো একবার ডাউনলোড করে এটা অবশ্যই একবার দেখতে। তো আমরা চলে যাই, এখানটায় বলছে অলরেডি এক্সিস্টিং ক্যান্ডিডেট রেজিস্টার ইউর প্রোফাইল। NEET 2025-এ যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করা হয়, হতে পারে তুই রিপিটার্স, হতে পারে ফ্রেশ এই বছর HS ক্যান্ডিডেট, রিপিটার্স যাই হোক না কেন, এর আগে NEET দিয়েছে দেয়নি ম্যাটার করে না, এভরিওয়ান শুড গো রেজিস্টার ইউর প্রোফাইল, নিউ রেজিস্ট্রেশন। কারণ NEET 2025 তো ভাই প্রথমবারই হচ্ছে, তো প্রত্যেক বছরের NEET নতুন করে রেজিস্ট্রেশন চায়, তো এই বছরও রেজিস্টার ইউর প্রোফাইল, নিউ রেজিস্ট্রেশন। হ্যাঁ, হতে পারে যে ফর্ম ফিল আপ করতে করতে একটা ধাপ কমপ্লিট করার পর, কিছু স্টেপ কমপ্লিট করার পর কেউ ডিসাইড করলো যে আমি এখানটায় হোল্ড করব, তারপর আমি একদিন পরে আবার বাকিটা কন্টিনিউ করব, তখন সে লগ আউট করে দেবে। অ্যান্ড সেইখানে মানে রেজিস্ট্রেশনটা তখন চলছে, সেই অবস্থায় সে যখন লগ আউট করে দিয়েছে, তারপর যদি সে কন্টিনিউ আবার করতে চায়, যখন সে একদিন পর কি 2 দিন পর আবার ফর্ম ফিল আপটা কন্টিনিউ করতে চাইছে, তখন তাকে কি করতে হবে, এই অলরেডি এক্সিস্টিং ক্যান্ডিডেটে লগ ইন করতে হবে। ঠিক আছে, তখন অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। বাট যখন নতুন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তখন অবশ্যই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। ঠিক আছে, এখানেও থেকেও ইনফরমেশন বুলেটিন নেওয়া যেতে পারে, ডাউনলোড করা যেতে পারে, বা এক্সামিনেশন সিটি দেখা যেতে পারে যে আমার এক্সামিনেশন সিটি আমি কোথায় চুজ করতে পারি, তার কোর্স কী, সেইগুলো এখান থেকে দেখা যেতে পারে। ঠিক আছে, তারপর যেরকম এখানে ফি স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর পুরোটা দেওয়া রয়েছে। ঠিক আছে, কি কি লাগছে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট, কি কি লাগছে, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রিসেন্ট দিতে হবে,
একদম ছোটোবেলার না, ক্লাস 9-10-এর ফটোগ্রাফ নয়, রিসেন্ট, মানে উইদিন 2 or 3 months বা 1 মাসের মধ্যে, বা খুব ভালো হয় যদি রিসেন্ট একদম 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যদি কেউ ছবি তোলে সেটা সব থেকে ভালো। আইদার ইন কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইথ, এটা খুব ইম্পর্টেন্ট, 80% ফেস ভিজিবল উইদাউট মাস্ক। উইদাউট মাস্ক যেন ফেসের 80% ভিজিবল থাকে, ঠিক আছে, ইনক্লুডিং ইয়ার্স, কান যেন দেখা যায়, কান যেন দেখা যায়। এগেইনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা খুব ইম্পর্টেন্ট, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি লাগবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি লাগবে, কোনো ব্লু বা গ্রে ব্যাকগ্রাউন্ডে নয়, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি লাগবে। ফটোগ্রাফ শুড বি নেমড অ্যাজ, এবং যে ফটোর যে ফাইলটা সেটা দোকানে যখন ফটো তোলা হবে, ঠিক আছে, দোকানে যখন ফটো তোলা হবে তখন দোকানে বললেই ওটা করে দেবে যে এই জিনিসটা মেনটেন হবে, আন্ডারস্কোর ফটো, ঠিক আছে, আন্ডারস্কোর ফটো, এবং এটা জেপিজি ফরম্যাটে একটা ডিজিটাল কপি রেখে দিতে হবে, কারণ ফটোর হার্ড কপিও পরীক্ষার সময় লাগবে, পরীক্ষার সময় চিপকাতে হবে, আবার সফট কপিও লাগবে কিন্তু এইখানে আপলোড করার জন্য। কাজেই ফটো তুলে দোকানের স্টুডিওতে গিয়ে যখন ছবি তোলা হবে তখন দোকানদারকে বলতে হবে যে আমাকে ডিজিটাল কপিও দিতে, সেটা ড্রাইভে হোক বা পেন ড্রাইভে হোক বা কম্পিউটার হোক, যেখান থেকে ফর্ম ফিল আপটা করা হবে সেইখানে যেন সেই ডিভাইসে রেখে দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা সাইজ কি হবে, খুব ইম্পর্টেন্ট, 10 KB থেকে 20 KBর মধ্যে এটা সাইজ হতে হবে। তো এটা গেল পাসপোর্ট সাইজ ফটো। সিগনেচার ফাইল আপলোড করতে হবে। সিগনেচার ফাইল নেমটাও এরকম হবে, ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেটস নেম আন্ডারস্কোর সিগনেচার, খুব ইম্পর্টেন্ট। সাপোজ আমার নাম যদি জয়দীপ হয় তাহলে JO, আমার ফার্স্ট দুটো লেটার JO, ঠিক আছে, ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম আন্ডারস্কোর সিগনেচার, ঠিক আছে, এইরকম, ঠিক আছে। তো তো এইটা গেল হচ্ছে কি আমার সিগনেচার, ঠিক আছে। সিগনেচারে তাহলে কেবি কত বলেছে, যেটাও জেপেগ ফরম্যাটে লাগবে বিটুইন 10 to 50 KB। ফটো যেরকম বলা হয়েছিল 10 থেকে 200 KBর মধ্যে লাগবে, 10 থেকে 200 KBর মধ্যে। সিগনেচারটা বলা হয়েছে 10 থেকে 50 KBর মধ্যে। এই ফাইল সাইজগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে আপলোড করতে গিয়ে প্রবলেম হবে, আপলোড নেবে না। তারপর বলছে আরেক ধরনের ছবি লাগবে, পোস্টকার্ড সাইজ ছবি লাগবে, দোকানে বললেই হয়ে যাবে। পোস্টকার্ড সাইজ ছবি 4/6 হয়, পোস্টকার্ড সাইজ ছবি, এটাও কিন্তু ওই একইভাবে এই সিগনেচারের মতোই, ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম দেন আন্ডারস্কোর পোস্টকার্ড ফটো, ঠিক আছে, একদম এখানে যেভাবে বলেছে ফাইল নেমগুলো এক্স্যাক্টলি ওইভাবে রাখলে সুবিধা। এটাও জেপেগ ফরম্যাটেই রাখতে হবে এবং 10 থেকে 200 KBর মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম ইমপ্রেশন উইথ ফাইল নেম। 10 আঙুলের থাম 10 আঙুলেরই ইমপ্রেশন লাগবে, শুধু বুড়ো আঙুল দুটোর নয়, 10টা আঙুলেরই লাগবে, ঠিক আছে, 2 হাতের টোটাল 10টা আঙুলেরই ফিঙ্গার অ্যান্ড থাম ইমপ্রেশন লাগবে। সেটাকে ওই একইভাবে ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম আন্ডারস্কোর ফিঙ্গারপ্রিন্ট, এই অর্ডারে ফাইল নেমগুলো থাকবে, ঠিক আছে। এটাও জেপেগ ফরম্যাটেই হবে, ছবিগুলো সব জেপেগ ফরম্যাটেই হবে, এবং এটারও সাইজ বলে দিয়েছে 10 থেকে 200 KB, ঠিক আছে। এই জিনিসগুলো লাগবে। আর নেক্সট কি লাগবে, স্ক্যান্ড কপি অফ ক্যাটাগরি, যাদের SC ST বা OBC এদের রিজার্ভেশন থাকবে বা EWS রিজার্ভেশন থাকবে তাদের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি কি, স্ক্যান্ড কপি অফ ক্যাটাগরি সার্টিফিকেট। এটা অনেক সময় এরকম হয় যে ক্যাটাগরি সার্টিফিকেট হয়তো আগে ছিল বাট ভ্যালিডিটি চেক করে নেওয়া খুব জরুরি, কারণ অনেক সময় হয় যে ভ্যালিডিটি ওভার হয়ে যায়, তো তাহলে নতুন করে সেটাকে রিনিউ করাতে হবে বা কিছু করাতে হবে। তো এই জিনিসটা দেখে নিতে হবে সবাইকে, যাদের ক্ষেত্রে রিজার্ভেশন অ্যাপ্লিকেবল তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট খুব যত্নে নিজের কাছে রাখতে হবে, যখন দরকার পড়বে আপলোড করা বা যখন কাউন্সেলিংয়ের সময় হয়তো প্রডিউস করার দরকার পড়বে সেখানে প্রডিউস করতে হবে, ঠিক আছে। এটা স্ক্যান করে, এটাও সেই একই, ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেটস নেম আন্ডারস্কোর ক্যাটাগরি, অ্যান্ড সেটাকে PDF ফরম্যাটে রাখতে হবে। বাকি এতক্ষণ আমরা যে কটা পাচ্ছিলাম সব কটা ছিল কিন্তু জেপেগ ফরম্যাটে ছবি, এটা ডকুমেন্ট ফরম্যাট PDF ফরম্যাটে রাখতে হবে, যার সাইজ হবে 50 থেকে 300 KB, 50 থেকে 300 KBর মধ্যে এর সাইজটা হতে হবে, ঠিক আছে। নেক্সট কি লাগবে আমার, নেক্সট লাগবে যেটা সেটা হচ্ছে স্ক্যান্ড কপি অফ ক্লাস 10 অ্যান্ড ইকুইভ্যালেন্ট, স্ক্যান্ড কপি অফ ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মানে মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট, সেটাকেও নাম দিতে হবে ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম আন্ডারস্কোর
ক্লাস 10 সার্টিফিকেট, এটাকেও কিসে রাখতে হবে? সমস্ত ডকুমেন্টগুলো পিডিএফ ফরম্যাটে, খুব সহজ হিসাব, ডকুমেন্টগুলো পিডিএফ ফর্ম, যেরকম ক্যাটাগরি সার্টিফিকেট, তারপর হচ্ছে আমার কি বলে মার্কশিট বা ক্লাস 10-এর সার্টিফিকেট, এইগুলো সমস্ত পিডিএফ ফরম্যাটে দিতে বলছে, ঠিক আছে। অ্যান্ড এটারও সাইজ বলে দিচ্ছে 50 to 300 KB। স্ক্যান কপি অফ 10 অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, যেরকম বললাম সার্টিফিকেটের সাথে মার্কশিটও লাগবে, ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম আন্ডারস্কোর ক্লাস 10 মার্কশিট, ঠিক আছে। একদম খেয়াল রাখবি কীভাবে রয়েছে এই জায়গাটার জন্য বলছি, প্রপারলি পড়ে নিয়ে তারপর ফাইলগুলো আগে সবসময় যখনই কোনো ফর্ম ফিল আপ করতে হয় যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আগে লিস্ট করে দেওয়া রয়েছে, সেই ডকুমেন্টসগুলো আগে রেডি করে তারপর ফর্ম ফিল আপ করতে বসো। কারণ অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম ভুল করি, আমরা ফর্ম ফিল আপ শুরু করে দিই, ভাবি যা ঠিক আছে যখন লাগবে তখন দেখা যাবে, তারপর গিয়ে আর হয় না, এবং তারপর আমরা অনেক প্যানিক করে ফেলি, তখন কিছু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার চান্স থাকে। তো আগেই রেডি করে নাও, আগে সবকটা ডকুমেন্টস দেখে নাও কী কী ডকুমেন্টস লাগবে, রেডি করে নাও, দেন ফর্ম ফিল আপ স্টার্ট করো। তো এটাও লাগবে কি পিডিএফ ফরম্যাটে লাগবে, এটারও সাইজ হবে 50 থেকে 300 KB, 50 থেকে 300 KBর মধ্যে, ঠিক আছে। যদি কোনো বোর্ডে সিজিপিএ অর ইকুইভ্যালেন্ট থাকে, ঠিক আছে, সিজিপিএ থাকে, তাহলে স্ক্যান কপি অফ কনভার্সন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মানে সিজিপিএ টু গ্রেড বা মার্কস কনভার্সনের যে সার্টিফিকেট বা যে রুলটা যেটা থাকে সেটা যেখানে লেখা আছে সেই জায়গারও একটা স্ক্যান কপি দিতে হবে, যদি কারোর মার্কশিটে সিজিপিএ মেনশন থাকে, সেটারও ওই পিডিএফ ফরম্যাটে দিতে হবে এবং সাইজ হবে 50 to 300 KB, ঠিক আছে। নেক্সট লাগবে যেটা, সেটা হচ্ছে স্ক্যান্ড কপি অফ আইডেন্টিটি প্রুফ, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ফর দোজ ক্যান্ডিডেটস হু উইল ভেরিফাই দেয়ার আইডেন্টিটিস থ্রু মেথডস আদার দ্যান আধার অর ডিজিলকার, যদি কেউ আধার কার্ড বা ডিজিলকার দিয়ে নিজের আইডেন্টিটি প্রুফ হিসাবে ইউজ করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে এটা লাগবে না, স্ক্যান কপি অফ আইডেন্টিটি প্রুফ লাগবে না, যাদের ক্ষেত্রে আধার ইউজ করা হবে, ঠিক আছে। যদি কেউ আধার ইউজ না করতে চায় তাহলে সেই ডকুমেন্টটা লাগবে, সেই ডকুমেন্টটা জেপেগ ফরম্যাটে দিতে হবে, এবং তার হচ্ছে ফাইল নেমটা এইভাবে ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ নেম আন্ডারস্কোর লাস্ট 4 ক্যারেক্টার্স অফ আইডেন্টিটি নাম্বার, লাস্ট 4 ক্যারেক্টার্স অফ আইডেন্টিটি নাম্বার, মানে কেউ যদি প্যান কার্ড দেয় বা কেউ ভোটার কার্ড দেয়, কেউ রেশন কার্ড দেয়, তাহলে নিজের নামের প্রথম 2 অক্ষর, তারপর ওই যে আইডেন্টিটি কার্ড তার শেষের 4টে নাম্বার, এই দিয়ে টোটাল ফাইল নেমটা হবে, ঠিক আছে, এই দিয়ে টোটাল ফাইল নেমটা হবে, এবং জেপেগ ফরম্যাটে রাখতে হবে স্ক্যান করে, যার সাইজ হবে কত 10 থেকে 200 KBর মধ্যে, 10 to 200 KB, ওকে। স্ক্যান কপি অফ পিডাব্লিউডি, যদি কারোর ডিসেবিলিটি থাকে তাহলে সেটারও সার্টিফিকেট প্রডিউস করতে হবে, দিতে হবে, ঠিক আছে। যাদের নেই তাদের এটা নিয়ে ভাবতেই হবে না। আর সেক্ষেত্রেও যদি থাকে তাহলে ফার্স্ট 2 ক্যারেক্টার্স নেম আন্ডারস্কোর পিডাব্লিউডি সার্টিফিকেট, এই ফাইল নেম থাকবে। এটা কিসে থাকবে? পিডিএফ ফরম্যাটে থাকবে, 50 KB থেকে 300 KBর মধ্যে পুরো গল্পটা থাকতে হবে, ঠিক আছে। স্ক্যান কপি অফ অ্যাড্রেস প্রুফের একটা স্ক্যান কপি লাগবে, প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট, যদি প্রেজেন্টটাই পার্মানেন্ট হয় তাহলে কোনো সমস্যা নেই। শুড বি নেমড অ্যাজ ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ নেম, যেরকম নামের প্রথম 2 অক্ষর আন্ডারস্কোর অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, এই নামে দিতে হবে। ফাইল নেমটা কী রকম ফাইল হবে, ফাইল টাইপ পিডিএফ ফাইল, কত সাইজ 50 থেকে 300 KBর মধ্যে, ঠিক আছে। আর কি, যদি এনআরআই হয় তাহলে, আমাদের তো আপাতত মনে হয় না কেউ এনআরআই আছে, তো যাই হোক, যদি এনআরআই হয় তাহলে সেই অ্যাকর্ডিং এনআরআই সার্টিফিকেটও লাগবে। তো প্রপারলি এই জিনিসগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যে ডকুমেন্টসগুলো দরকার প্রত্যেকটা ডকুমেন্ট আগে রেডি করে নিতে হবে, নিয়ে ফর্ম ফিল আপে ঢুকতে হবে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বারবার বলছি যে কেন এইগুলো আগে থেকে রেখে দেওয়া জরুরি, কারণ এই যে আপলোড ফর কারেক্ট ফটোগ্রাফ সিগনেচার এইগুলো ম্যান্ডেটারি কেন, কারণ কারেকশন উইন্ডোটা যে খুলবে না সেখানে তুই কোনো ডেটা চেঞ্জ করতে পারিস, কিন্তু এই যে ডকুমেন্টস যেগুলো সেই ডকুমেন্টস কিন্তু চেঞ্জ করতে পারবি না। কাজে ডকুমেন্টস তো ওয়ান টাইম আপলোড, ডকুমেন্টস যে আপলোড হবে সেইগুলো কিন্তু কারেকশন করা যাবে না, কাজে ডকুমেন্টসগুলো খুব সাবধানে ফাইল সাইজ করে প্রপারলি যাতে স্পষ্ট বোঝা যায় সেই অনুযায়ী, মানে কোনো একটা ছবি তোলা হলো বা স্ক্যান করা হলো সেটা ব্লার হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে, এরকম যেন না হয়, ঠিক আছে, কারণ ওইগুলো একবারই দেওয়া যাবে। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি পাসওয়ার্ডের ব্যাপারেও কি বলছে পাসওয়ার্ড,
পাসওয়ার্ডের ব্যাপারে আমি বলে দেবো, পাসওয়ার্ড যখন সেট করবো ওখানে তখন বলে দেবো। আচ্ছা, এখানে বলাও আছে পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার্স লং, মানে 8টা থেকে 13টা সংখ্যা বা কিছু ক্যারেক্টার হতে হবে। ঠিক আছে, কি কি থাকতে হবে তার মধ্যে? অ্যাটলিস্ট 1 আপার কেস, অ্যাটলিস্ট 1 লোয়ার কেস, অ্যাটলিস্ট 1 নিউমেরিক ভ্যালু, অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার লাইক ওই @, ঠিক আছে, @, এইসব সাইনগুলোর মধ্যে পার্সেন্টেজ, অ্যাম্পারসেন্ট, এগুলো কিছু সাইন একটা লাগবে। মানে এইগুলোর কম্বিনেশানে, এই যে 4টে জিনিস বলা হয়েছে, এই 4টে জিনিসের কম্বিনেশানে 8 থেকে 13টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তোকে সেট করতে হবে এবং ওটা খুব ভালো করে রাখতে হবে আপ টু দ্য কাউন্সিলিং, কারণ যখন এটাকে লগ ইন করতে যাবি তোর এই পাসওয়ার্ড কিন্তু বারবার চাইবে। ঠিক আছে, রিসেটও করা যাবে সেই পাসওয়ার্ড, যাক আমি সেটাতে আপাতত যাচ্ছি না, কারণ আমি এক্সপেক্ট করবো সবাই মনে রাখবে। ঠিক আছে, চলো আমরা তাহলে এবার করে নিই, টিকমার্ক দিনই যে আমি পুরোটা পড়ে ফেলেছি, আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, এবার আমি ফর্ম ফিল আপে প্রসিড করছি। ঠিক আছে, তো একদম ফর্ম ফিল আপে প্রথমে চলে এলাম। প্রথমেই যেটা দেখা যাচ্ছে এখানে ফার্স্টে কি আছে, ক্যান্ডিডেটস নেম। ঠিক আছে, তো আমরা এক এক করে ফিল আপ করতে করতে যাব। ক্যান্ডিডেটস নেম, এবং বলছে এখানে ইয়োর প্রেজেন্ট নেম মে অর মে নট বি সেম অ্যাজ দ্য মেনশন ইন দ্য ক্লাস 10 মার্কশিট। ঠিক আছে, সেম হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, তো অসুবিধা নেই, বাট ক্যান্ডিডেট নেম প্রপারলি দিবি। এখানে নিজের বাবার নাম, অমুকের নাম, তমুকের নাম দিয়ে দিবি না, নিজের নাম প্রপারলি দিবি, কারণ এটা ক্যান্ডিডেট মানে তুই, তোর নাম দিতে হবে। ঠিক আছে, হলো। তারপর নেক্সট আসছে কি, নেক্সট আসছে আমাদের ফাদার্স নেম অর গার্ডিয়ানস নেম। ঠিক আছে, বাবার নাম দিতে হবে নেক্সট কলামে, নেক্সট কলামে বাবার নাম দিতে হবে। ঠিক আছে, প্রপারলি বাবার নাম দিবি। ঠিক আছে, নেক্সট নেক্সট যে ট্যাবটা আছে সেটার মধ্যে কি আছে, মাদার নেম দিতে হবে। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট যে ফাদার নেম বা মাদার নেম যেটা, ঠিক আছে, দেখ ফাদার নেম মাস্ট বি এক্স্যাক্টলি be the same as printed on class 10th passing mark sheet or certificate issued by recognized school or examination board. ঠিক আছে, টাইটেল সাচ অ্যাজ প্রেফিক্স, এত প্রেফিক্স এইগুলো, এই যে ধর মিস্টার, শ্রী, এগুলো যদি থাকে শুড নট বি ইউজড, এগুলো ইউজ করার দরকার নেই। জাস্ট কারোর বাবা যদি ডাক্তার হয়, কারোর বাবা যদি মিস্টার লেখে বা শ্রী লেখে, এগুলো একদম লেখার দরকার নেই, জাস্ট নাম আর সারনেম। ঠিক আছে, নাম আর পদবিটুকু দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা খেয়াল রাখবি যে তোর মার্কশিটে যেটা আছে, মার্কশিটে যেটা আছে বাবার নাম আর মার নাম, মার্কশিট বা সার্টিফিকেটে যেটা আছে ক্লাস 10-এর মার্কশিটে যেটা আছে এক্স্যাক্টলি সেটাই বসবে। ঠিক আছে, এক্স্যাক্টলি সেটাই বসবে বাবার আর মার নামের ক্ষেত্রে। কিন্তু ক্যান্ডিডেট নেমের ক্ষেত্রে দেখ একটা সুন্দর বলা আছে, ইওর প্রেজেন্ট নেম মে অর মে নট বি সেম অ্যাজ দ্য নেম মেনশনড ইন ক্লাস 10 মার্কশিট, মানে তোর নাম আলাদা হয়ে যেতে পারে কিন্তু তোর বাবার নাম মার নাম যেন সেম থাকে। ঠিক আছে, তো হয়ে গেল। নেক্সট চলে আয় ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মাস্ট বি এক্স্যাক্টলি সেম অ্যাজ প্রিন্টেড অন ক্লাস 10th পাসিং সার্টিফিকেট। ক্লাস 10th পাসিং সার্টিফিকেট বা মার্কশিটে যে ডেট অফ বার্থ আছে এক্স্যাক্টলি সেটাই বসাতে হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি সেটাই বসাতে হবে। তো ডেটটা বসিয়ে দাও, মান্থ, ইয়ার। ঠিক আছে, একটা আরবিট্রারি দিয়ে দেওয়া হলো, আরবিট্রারি একটা দিয়ে দেওয়া হলো। জেন্ডার দিতে হবে, মেল, ফিমেল বা থার্ড জেন্ডার যা হোক কিছু একটা দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, যেটা অ্যাপ্লিকেবল আর কি। এবার কনফার্মেশন দিতে হয়, মানে এখানে আমরা যে ডেটাগুলো দিলাম সেইগুলোই এখানেও কনফার্ম করতে হবে। ঠিক আছে, সেম জিনিস দিতে হবে, উল্টোপাল্টা দিলে হবে না। কনফার্ম ক্যান্ডিডেটস নেম সেম দিতে হবে, ফাদার্স নেম একদম সেম দিতে হবে। ঠিক আছে, এখানে যা দেওয়া হয়েছে আগে, মাদার্স নেমও একদম সেম ওয়েতে দিতে হবে। দেন ডেট অফ বার্থ একই, ওখানে যা দেওয়া হয়েছে একদম সেম দিতে হবে, কোনো আলাদা কিছু না। মান্থ, ব্যাস হয়ে গেল। এখানে আবার জেন্ডার কনফার্ম করো, মেল, হয়ে গেল, দিয়ে দিলাম। নাও অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এখন কোথায় থাকা হয়, এখন কোথায় থাকা হয়, প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেমিসেস নাম্বার বা নেম। ঠিক আছে, এখানে হাউস নাম্বার দিতে পারিস, বাড়ির নাম্বার। ঠিক আছে, বাড়ির নাম্বার দেওয়া যেতে পারে। তারপর সাব লোকালিটি, পাড়ার নাম যদি কোনো থাকে বা সেরকম কিছু দেওয়া যেতে পারে, অপশনাল আছে, এগুলো নাও দিতে পারি সেটা, বাট এইটা দিতে হবে। স্থানীয়তা বা লোকালিটি, লোকালিটি দিতে হবে, যেরকম আমি ধর দিয়ে দিচ্ছি রাজারহাট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরকম দেওয়া যেতে পারে। কান্ট্রি, কান্ট্রি তো অবশ্যই ইন্ডিয়া দিয়ে দিবি। ঠিক আছে,
ইন্ডিয়া দিয়ে দিলি। আচ্ছা স্টেট, স্টেট কি দিবি, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আমি আপাতত দিয়ে দিচ্ছি নর্থ 24 পরগনা দিয়ে দিলাম, ঠিক আছে। পিনকোড, পিনকোড দিতে হবে, যার যেরকম ডিস্ট্রিক্ট সেই অনুযায়ী চুজ করবি, করে পিনকোডটা প্রপারলি দিবি, ঠিক আছে। তো পিনকোডও এখানে দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এবং এইটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখা, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভ্যালিড কাজ সেগুলোই দিবি। এমন একটা ইমেল অ্যাড্রেস দিলি যার পাসওয়ার্ড জানিস না, বহুকাল খোলা হয় না, ভুলে গেছিস, দেখ তোর নিজের মেল অ্যাড্রেস দিলে খুব ভালো, যেটা অ্যাক্টিভ। যদি তুই বাবার মেল অ্যাড্রেস দিস, মেক শিওর যে ওটা অ্যাক্টিভ আছে, ওটার পাসওয়ার্ড সবার মনে আছে, ভুলে যাসনি, মানে দরকারের সময় খুলতেই পারলি না মেল অ্যাড্রেস, মানে মেল এলো ইম্পর্টেন্ট একটা, তুই খুলতেই পারছিস না, এরকম হলে কিন্তু খুব চাপ, কারণ ওটিপি ফোটিপি সমস্ত কিছু সব ওখানেই আসবে, এবং আপ টু কাউন্সিলিং এই জিনিসটা খুব দরকার পড়বে। তো ফোন নাম্বার বল বা ইমেল আইডি বল, এগুলো খুব গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। তো আমি যদি ইমেল অ্যাড্রেসে যাই, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেওয়া যাক, একটা সিম্পল ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। কনফার্ম করতে হবে ইমেল অ্যাড্রেস, কনফার্ম করে দাও। আচ্ছা নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার, আমাদের যে নাম্বার সেই নাম্বারটাই চলছে, সেই নাম্বারটাই চলে, আমাদের একটাই নাম্বার 9330054553। হলো। অল্টারনেট নাম্বার যদি অপশনাল দিতে চাস দিতে পারিস, না দিলেও ক্ষতি নেই, ঠিক আছে। আচ্ছা পার্মানেন্ট অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি সেম অ্যাজ প্রেজেন্ট। তো যাদের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসটাই প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, তাদের তো কোনো সমস্যাই নেই, সেম করে দিতে হবে। যদি না হয় কারোর, তাহলে তো আবার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদাভাবে ইনপুট দিতে হবে। আচ্ছা এবার হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমার কি, এই যে এই জিনিসগুলো বলা ছিল ওখানে, আমি বলেছিলাম অলরেডি, এইটা মেনটেন করে আমাকে টোটাল 8 থেকে 13 ডিজিটের একটা পাসওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস সিম্পল বলে দিই, যে যদি দেখতে চাস যে তুই ঠিকঠাক টাইপ করছিস কিনা, তুই এটা ভেবেছিস, তাহলে এইখানে সিম্পল ইয়ে করবি, কি বলে, এইটায় এই যে চোখের এই সাইনটায় টাচ করলে মোটামুটি এটা দেখা যাবে, ঠিক আছে, চোখের সাইনটায় টাচ করলে এটা দেখা যাবে, এই যে দেখলি একটা জিনিস দেখা গেল, ঠিক আছে, টাইপ করে দাও। এখন আপাতত ডট 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 চলছে, যদি দেখতে চাস তাহলে চোখের সাইনটা মারলে দেখতে পাবি, ঠিক আছে। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, নেক্সট কনফার্ম পাসওয়ার্ড করি। অবশ্যই খেয়াল রাখবি কনফার্ম পাসওয়ার্ড এবং নর্মাল পাসওয়ার্ড যেন সেম হয়, এবং কেসগুলো ঠিকঠাক দেখবি, কোনটা আপার কেস বড় হাতের আছে, কোনটা ছোট হাতের আছে, কি ডিসাইড করেছিস সেটা দেখবি অবশ্যই। আচ্ছা সিকিউরিটি কোশ্চেন হচ্ছে, মানে যদি বাই এনি চান্স তুই পাসওয়ার্ড ভুলে যাস, ঠিক আছে, বা কোনো কারণে লগ ইনে প্রবলেম হয়, তখন তুই একটা কোশ্চেন ডিসাইড করলি যে আমি এই কোশ্চেনটা রেখে দিলাম, সেই কোশ্চেনটা এই সাইটটা ওয়েবসাইটটা আমায় করবে আবার, এবং এটার অ্যান্সার শুধু আমিই জানবো, মানে অ্যাজ ইফ এটাই তোর পাসওয়ার্ড, মানে সেই আগে বলতো না কোড ওয়ার্ড, যে আজকের কোড এটা বলো তাহলে এন্ট্রি দেবো, ওই রকম আর কি। তো এরকম একটা কোড বা কিছু উত্তর, মানে সেটা ফেভারিট বুক হতে পারে, ফেভারিট স্পোর্ট হতে পারে, প্লেস অফ বার্থ হতে পারে, মানে যেটা ইউনিক, যেটা তুই একমাত্র জানিস আর কেউ জানে না, সেই রকম একটা, এবং সেটা জিজ্ঞেস করবে, সেটার অ্যান্সারটাও তুই ফিট করবি, সেটার অ্যান্সারটাও তুই ফিট করবি, যে এই অ্যান্সারটা দিলে তবে খুলে যাবে, ঠিক আছে, আদারওয়াইজ খুলবে না। তো কোনটা দেবো? আচ্ছা তো আমরা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, হুইচ অফ দ্য ওয়েবসাইট ইউ ফ্রিকুয়েন্টলি ভিজিট, তোদের ক্ষেত্রেও হবে হয়তো, ঠিক আছে। তো এখানে আমাদের অক্সিজোম দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো তোরা যেটা হোক দিতে পারিস আর কি, ঠিক আছে, বাট এরকম দিবি যেটা তুই জানিস, বা ওর এখানে যে আরও অনেকগুলো ছিল সেগুলোর মধ্যেও যে কোনো একটা চুজ করা যেতে পারে, ঠিক আছে। মধ্যে কথা এমন একটা কিছু যেটা জিজ্ঞেস করলে, মানে ওই কোশ্চেনটাই তোকে করবে, মানে এখানে যদি আমি কখনো লগ ইন করতে যাই, গিয়ে ফেসে যাই, তাহলে আমাকে এই কোশ্চেনটাই করবো, হুইচ অফ দ্য ওয়েবসাইট ইউ ফ্রিকুয়েন্টলি ভিজিট, তো আমাকে এই অ্যান্সারটা দিতে হবে, ব্যাস, তাহলেই খুলে যাবে। নেক্সট ক্যাপচা, এটা মাথায় রাখবি, অনেক সময় ক্যাপচাতে অনেকে বুঝতে পারে না জিরো না ও,
যদি 0 বা ওতে বুঝতে না পারিস একদম ফালতু চাপ না নিয়ে সোজা এখানে রিলোড করে দিবি, ঠিক আছে। এটা দিলে ক্যাপচাটা আবার নতুন করে চলে আসবে, ঠিক আছে। এখানে যেরকম দেখ আই না 1 বোঝা যাচ্ছে না, ঠিক আছে। কী করি, সিম্পলি এটাকে রিলোড করে দিই ক্যাপচাটাকে। আচ্ছা পাসওয়ার্ডটা আবার দিতে হবে, তাহলে পাসওয়ার্ডটা আবার দিতে হবে। এইখানে যেরকম এবার বোঝা যাচ্ছে একটা 849XA1, কিন্তু সমস্যা হলে এটাতে আবার পাসওয়ার্ডটা দিতে হবে, কারণ ক্যাপচা না বোঝা গেলে মুশকিল। মানে একটা টাইম পাসওয়ার্ড বসিয়ে তারপর ক্যাপচাটা দিয়ে পুরো সাবমিট করতে হবে। তো কনফার্ম পাসওয়ার্ড হোক। এবার ক্যাপচাটা বোঝা যাচ্ছে 849XA1। সাবমিট করে দিই, দেখি সব ঠিকঠাক হলে নিয়ে নেবে। হ্যাঁ একদম নিয়ে নিয়েছে। এবার আমার কাছে একটা রিভিউ পেজ আসবে, ঠিক আছে, রিভিউ পেজ আসবে। যদি আমি সেই রিভিউ পেজটা দেখে মনে করি যে হ্যাঁ আমি সমস্ত ডেটা ঠিকঠাক ফিল আপ করেছি, দেন আমি কি করব, সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। যদি মনে হয় দেখে না আমি তো বাবার জায়গায় মার নাম লিখে দিয়েছি, আমার জায়গায় বাবার নাম লিখে দিয়েছি, বা ফোন নাম্বার ভুল দিয়েছি, তাহলে আমার কি করতে হবে, এডিট রেজিস্ট্রেশন ফর্ম বলে আরেকটা অপশান থাকবে, সেটা যেতে হবে। তো আমি একবার চেক করে নিই যে আমি ঠিকঠাক সব কিছু দিয়েছি কিনা, ঠিক আছে। এই যে আমার দেখতে হবে নেম, সার নেম, ফাদার নেম, দেখ ফাদার নেমের জায়গায় ফাদার নেম আছে, সব ঠিক আছে। এইগুলো একবার দেখে নিবি কোন জায়গায় কোন ফিল্ডে কোনটা বসেছিস সেটা ঠিকঠাক বসিয়েছিস কিনা, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে। এবং এখানে কি করতে হবে, যে যেগুলো ঠিকঠাক আছে দেখে একদম টিক মার। মাই নেম ঠিক আছে, ফাদার্স নেম ঠিক আছে, মাদার্স নেম ঠিক আছে, জন্মতিথি, ডেট অফ বার্থ ঠিক আছে, ইমেল আইডি ঠিক আছে, মোবাইল নাম্বার ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, জেন্ডার ঠিক আছে, সবগুলো ঠিক আছে, টিক মেরে দিলাম। এবং আমার এই ডেটায় কোনো ভুল নেই, আমি এটা নিশ্চিত করলাম। এবার কি, এবার এইটায় খালি টিক মেরে দেবো, ঠিক আছে। মানে কি আমি সমস্ত কিছু পড়ে নিয়েছি, বুলেটিন পড়ে নিয়েছি, ডকুমেন্টস রেডি আছে এবং আমি সব কিছু ঠিকঠাক ফিল আপ করছি, এই এগ্রি করে। যদি কারোর প্রবলেম থাকে, যদি মনে হয় কেউ ভুল ডেটা বসিয়েছে, তাহলে এইটাই গিয়ে আবার আগের পেজে চলে যাবে, গিয়ে সেখান থেকে আবার ডেটা চেঞ্জ করে ঠিক ডেটা বসিয়ে আবার এই পেজেই ফেরত আসবে। আমার এখানে সমস্ত কিছু ঠিক আছে বলে আমি সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি করে দিলাম, ঠিক আছে। কোন নাম্বারে আসবে, যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে আসবে, ঠিক আছে। খেয়াল রাখতে হবে যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। এই জন্য বলছি মোবাইল নাম্বার এমন দিতে হবে যে নাম্বারে রিচার্জ আছে, প্রপার ইনকামিং মেসেজ আসে, ঠিক আছে, বা ওটিপি আসে, এরকম মানে এমন একটা নাম্বার দিলাম যে নাম্বারে অস্তিত্বই নেই, ওরকম করলে হবে না, ঠিক আছে। দেখো ওটিপিটা এলো কি না, এসছে ওটিপি, বেশ দিয়ে দাও, ওটিপি দিয়ে দাও, বেশ ওটিপি চলে এসছে। এবার আমরা সাবমিট করে দিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, তো তো আমাদের রেজিস্ট্রেশন প্রসেস দেখাচ্ছে কমপ্লিটেড, ফি পেমেন্ট ইনকমপ্লিট, এগুলো তো পরে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা ভেরিফাই ইমেল আইডি, এইটা ভেরিফাই করে নিতে হবে। ক্যাপচাটা দাও, ঠিক আছে। তো ইমেল আইডিতে এবার একটা ওটিপি যাবে, দেন ইমেল আইডিটাও ভেরিফাই হয়ে যাবে। ইমেলে ওটিপি এলো কি, ইমেলে ওটিপি, বেশ দিয়ে দাও। ভেরিফাই ইমেল আইডি সাকসেসফুলি ভেরিফাইড। তো ফোন নাম্বার ইমেল আইডি দুটোই আমাদের ভেরিফাইড হয়ে গেছে, এখানে দেখিয়ে দিয়েছে দুটোতেই টিক মার্ক চলে এসছে। আচ্ছা এবার নেক্সট স্টেপে আমাদের যেতে হবে কমপ্লিট দ্য রিমেনিং অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা এই নাম্বারটা সবাই নোট করে রাখবি, অ্যাপ্লিকেশান নাম্বার এটা, ঠিক আছে। এই নাম্বারটা সকলে নোট করে রাখবি, অ্যাপ্লিকেশান নাম্বার। আমি ওদের বলবো নোট করে রাখতে, মানে এটা তোদের নিজেদের আসবে, এই নাম্বারটা তোরা কেউ নোট করিস না, মানে তোরা যখন অ্যাপ্লিকেশান করবি তখন এই নাম্বারটা প্রত্যেকের আসবে, ইউনিক নাম্বার, সেটা তোরা অবশ্যই নোট করে রাখবি, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই রিমেনিং পার্টে। তো আমাদের রেজিস্টার কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, এবার পার্সোনাল ডিটেলসে যেতে হবে। টোটাল 10টা স্টেপ আছে, ঠিক আছে। তো আমরা ফটাফট যাই। পার্সোনাল ডিটেলসে আমাদের নাম, এইগুলো যেগুলো আমরা অলরেডি ফিল আপ করে দিয়েছিলাম সেগুলোই আছে, ঠিক আছে। শুধু এইখানে আমাদের সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি, আমরা ইন্ডিয়ান সিলেক্ট করলাম, ঠিক আছে।
তারপর বলছে কি স্টেট অফ এলিজিবিলিটি অ্যাজ পার ক্যান্ডিডেট। স্টেট কি স্টেট দেবো আমরা তো ওয়েস্ট বেঙ্গল দেবো। সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস, ক্যাটাগরি জেনারেল হলে জেনারেল, যে ইডাব্লিউএস অ্যাকর্ডিং যে ক্যাটাগরির হবে, এসসি এসটি হোয়াট এভার, ওবিসি এনসিএল সেই অ্যাকর্ডিং। তো আমি জেনারেল দিয়ে দিলাম, ঠিক আছে। যাদের কাস্ট থাকবে বা রিজার্ভেশন থাকবে, এসসি বা এসটি বা ওবিসি যাই হোক না কেন, বা ইডাব্লিউএস, তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তাদের ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু অবশ্যই, যেটা আমি আগে বলেছিলাম, সেটা অবশ্যই সঙ্গে রাখতে হবে, দরকার অনুযায়ী আপলোড করতে হবে বা সাবমিট করতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং। তো জেনারেল সিলেক্ট কনফার্ম করে দিলাম। সোশ্যাল ডিসেবিলিটি স্ট্যাটাস আমি নো করে দিলাম। যাদের ডিসেবিলিটি থাকবে সেটা দিতে হবে এখানে, 40%-এর বেশি হলে বা কম হলে কি সেটারও সার্টিফিকেট হয়, সেটারও সার্টিফিকেট রাখতে হবে, যদি থাকে তাহলে দরকার অনুযায়ী প্রোভাইড করতে হবে। আপাতত আমি এখানে নো করে দিলাম। আদার ডিটেলসের মধ্যে ডায়াবেটিক কিনা সেটা লিখতে হবে, নো করলাম। যদি ইয়েস হয় কারো তো ডেফিনেটলি লিখতে হবে। প্লেস অফ রেসিডেন্স আরবান না রুরাল, তো আমি যেটা হোক, যদি রুরাল হয় তো রুরাল, আরবান হলে আরবান লিখতে হবে, ঠিক আছে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এটা যার যেরকম হবে সেই অ্যাকর্ডিং লিখবে, ঠিক আছে। আমি একটা আরবিট্রারি দিয়ে দিচ্ছি, কত দেবো, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দিয়ে দিলাম, একটা আরবিট্রারি দিয়ে দিলাম। বিলংস টু মাইনরিটি, যদি মাইনরিটিতে বিলং করে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। কান্ট্রি অফ রেসিডেন্স ডেফিনেটলি ইন্ডিয়া। ডু ইউ ইন্টেন্ড টু ওয়্যার কাস্টমারি ড্রেস কন্ট্রারি টু দ্য ড্রেস কোড while appearing in ইউজি। আমরা জানি নিটে অ্যাপিয়ার করতে গেলে, নিট পরীক্ষা দিতে যাওয়ার সময় কিছু ড্রেস কোড মেনে যেতে হয়। তো সেই ড্রেস কোডে যদি কেউ চায় যে আমি কাস্টমারি কিছু ড্রেস পরে যাব, তাহলে সেটা তাকে অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে, যাতে সেই মুহূর্তে, পরীক্ষার মুহূর্তে যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়। হতে পারে যে যদি কেউ চায় কাস্টমাইজ ড্রেস পরে যাব, তার রিপোর্টিং টাইম হয়তো একটু আগে হবে, তাকে ফার্দার মানে আগে ডেকে তাকে চেক করিয়ে নিয়ে তারপর তাকে হলে যেতে দেওয়া হবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী যদি কেউ করতে চায় এটা, তাহলে সে করতে পারে। তো আপাতত আমি নো করে দিলাম। যদি কেউ চায় ডেফিনেটলি ইউজ করতে পারে, ঠিক আছে। মোড অফ প্রিপারেশন, এটা যে যেরকমভাবে পড়াশুনো করেছে সেরকম লিখতে পারে। সেলফ স্টাডি, ইন্ডিভিজুয়াল টিউশন, অনলাইন কোচিং, করেসপন্ডেন্স কোর্স, আদার্স টিউটোরিয়াল ক্লাসেস, যেভাবে হোক নিটের প্রিপারেশন করেছে সেইভাবে লিখতে পারে। কেউ চাইলে সেলফ স্টাডিও লিখতে পারে, আমি সিম্পল অনলাইন কোচিং লিখলাম, ঠিক আছে। এন্টার ক্যাপচা দিতে হবে আবার। সেভ অ্যান্ড নেক্সট। আচ্ছা, এবার আইডেন্টিটি চুজ করতে হবে। আইডেন্টিটি সেটা আধার, ডিজিলকার, হোয়াট এভার, এর মধ্যে যে কোনো একটা চুজ করা যায়, ঠিক আছে। আমি ডিজিলকার চুজ করি বা আধার চুজ করি, হোয়াট এভার। যদি আমি আধার চুজ করলাম এখানে, ঠিক আছে, আধার চুজ করলাম সাপোজ, তো আধার ডিটেল এবং অ্যাপ্লিকেশান নাম্বার, পুরো অ্যাপ্লিকেশান নাম্বার এবং হচ্ছে গিয়ে আমার নাম, যে আমি যে ফিল আপ করছি তার নাম, ক্যান্ডিডেটের নাম এবং অ্যাপ্লিকেশান নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। এবং আধার যেহেতু আমি সিলেক্ট করছি, আমাকে কিন্তু আধার কার্ডের ডিটেল এখানেও বসাতে হবে, কাজে আধার কার্ডটা সঙ্গে রাখতে হবে। এবং দরকার অনুযায়ী যখন পরীক্ষার সময় যদি চেক করা দরকার পড়ে, তাহলে কিন্তু আধার কার্ডও চেক করতে হতে পারে, ঠিক আছে। তো আমি লিখছি কি এখানে, আই ভলেন্টারি এগ্রি টু শেয়ার মাই আধার নাম্বার অ্যান্ড আই এম অ্যাওয়্যার দ্যাট ইট উইল বি ইউজ টু এস্টাবলিশ মাই আইডেন্টিটি অ্যাট ভেরিয়াস স্টেজ অফ নিট ইউজি এক্সামিনেশন। মানে এই যে আধার কার্ডে সমস্ত ডেটা যেগুলো রয়েছে, সেগুলো আমি নিট ইউজি যাবতীয় যা প্রসিডিওর আছে, এক্সাম থেকে শুরু করে ফর্ম ফিল আপ এক্সাম, দেন কাউন্সিলিং, সমস্ত ক্ষেত্রে আধারের আইডি ইউজ করব, এটা আমি ডিক্লারেশন দিচ্ছি, ঠিক আছে। হলো। আচ্ছা, এবার হচ্ছে আধার নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। যার যে আধার নাম্বার প্রপারলি, সেই আধার নাম্বারটা দিতে হবে। তো আধার নাম্বার ফিল আপ হলো, এবার ক্যাপচাটা দিতে বলবো, ক্যাপচাটা দিয়ে দাও। ক্যাপচা দিয়ে দিলাম, এবার সাবমিট। তো আমরা আধার কার্ডের ডিটেলসগুলো ভরে দেওয়ার পর নেক্সট যে পেজটা, আমরা তো একটা ডামি করছিলাম, তাই জন্য
আমরা বাকি স্টেপটা এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো নেক্সট চাইবে আমাদের কাছে যে এই যে আমরা এই স্টেপ অবধি করে ফেলেছিলাম, রেজিস্টার আইডেন্টিটি ডিটেলস এই অবধি তো করা ছিল। তারপর আধার আইডি দেওয়ার পর ওটিপি আসবে, ঠিক আছে, ওটিপি না, আধারটা অটোমেটিক্যালি ম্যাচ হয়ে যাবে। দেন তারপর আপার আইডি জানতে চাইবে। এবার আপার আইডি এই বছর প্রথমে বলেছিল ম্যান্ডেটারি, তারপর বলছে ম্যান্ডেটারি নয়, অপশনাল। তো যদি কারোর আপার আইডি করা হয়ে গিয়ে থাকে তাহলে সে এখানে সিলেক্ট করে ইয়েস করবে, দেন এখানে চলে আসবে আপার আইডি দেওয়ার জায়গা। তো সেখান থেকে সে আপার আইডি পুট করতে পারে। যদি কারোর না থাকে টেনশনের কিছু নেই, সিম্পলি এখান থেকে নো করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আপার আইডি এখানে নো করে দিলেই হয়ে যাবে, মানে যদি কারোর না থাকে। নেক্সট স্টেপে আমরা চলে আসবো। নেক্সট স্টেপে আমাদের রেজিস্টার এক্সাম সেন্টার, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সাম সেন্টার ফিলিংটা, ঠিক আছে। ফার্স্ট এটা আমাদের সিলেক্ট এক্সাম, এখানে তো নিট ইউজি মানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি, ঠিক আছে। পেপার মিডিয়াম সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এখানে পেপার মিডিয়াম সিলেক্ট করতে হবে। তো পেপার মিডিয়াম যে যার রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটা চুজ করতে পারে, অনেকগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়। তো ম্যান্ডেটারি যেটা সেটা ইংলিশ তো পেপারে থাকবেই। যদি কেউ বাংলা চুজ করে তাহলে সে দুটো ল্যাঙ্গুয়েজের কোশ্চেনই পাবে, মানে একই কোশ্চেনে দুদিকে, মানে একদিকের কলামে, মানে একটা পেজ যদি ভাবি সেই পেজের একদিকে থাকবে বাংলা কোশ্চেন, একদিকে থাকবে ইংলিশ কোশ্চেন, ঠিক আছে। দু রকম ল্যাঙ্গুয়েজই কোশ্চেন সে পাবে। কাজে চিন্তা করার ব্যাপার নেই যে বাংলা চুজ করলে ইংলিশ হয়তো পেলামই না, ইংলিশটা থাকবেই, তার সঙ্গে রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা থাকবে একদম পাশাপাশি। তো এখান থেকে আমরা চুজ করে নেব, ঠিক আছে, সিলেক্ট করে। নেক্সট হচ্ছে এক্সাম সিটি, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ঠিক আছে। এইগুলো অপশান দেখে দেখে যার যেটা নিয়ারেস্ট, যে যেখানে খুব ইজিলি ট্রাভেল করতে পারে সেই অনুযায়ী সে এক্সাম সিটি কিন্তু চুজ করবে, ঠিক আছে। সিলেক্ট অপশন করে এক্সাম সিটি, এক্সাম সেন্টার খুব ভালো মতোভাবে চুজ করবে, এক্সাম স্টেট এবং এক্সাম সিটি। নেক্সট কি, ফাদার বা গার্ডিয়ানস অকুপেশন, বাবা কি করে সেটা এখান থেকে সিলেক্ট মারলেই লিস্ট চলে আসবে, ঠিক আছে। সেই লিস্ট অনুযায়ী যার যেরকম সেই অ্যাকর্ডিং চুজ করতে হবে, ঠিক আছে। অকুপেশন, দেন বাবার কোয়ালিফিকেশান, মায়ের অকুপেশন, মায়ের কোয়ালিফিকেশান, ঠিক আছে। কারোর মনে হয় যদি না মা কোনো ইনস্টিটিউশনাল জব করে না, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে অপশান থাকবে হাউসওয়াইফ বা হোম মেকার, কিছু অপশান থাকবে, তো সেখানে ডেফিনেটলি সেটা পুট করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট আবার এই ক্যাপচাতে দিয়ে দিতে হবে, ক্যাপচা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করলেই পরের পেজে চলে যাবে, ঠিক আছে। নেক্সট তাহলে আমাদের কত নম্বর স্টেপ হলো? 5 নম্বর হলো। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, ঠিক আছে, কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। তো আমি এখানটায় সরিয়ে দিই একটু, হ্যাঁ, কি বলছে, ইন ক্লাস 12 কোয়ালিফিকেশান প্লিজ সাবমিট কোয়ালিফাইং এক্সাম কোড কেয়ারফুলি, চেক দ্য ইনফরমেশন বুলেটিন ফর ডিটেলড ডেসক্রিপশন অফ দিস কোর্স। আচ্ছা, সেটাতে পরে আসছি, আগে 10th ইকুইভ্যালেন্টটা দেখে নিই। 10th তো সবাই পাস করেছে, কোনো অসুবিধা নেই। 10th অর ইকুইভ্যালেন্ট ডিটেলস অ্যাজ পার ক্লাস 10th বোর্ডস মার্কশিট, বোর্ড মার্কশিটে যেরকম দেওয়া আছে ভাই সেরকমই দিস, আজে বাজে নিজের ইচ্ছা মতো দিয়ে দিস না। পাস স্ট্যাটাস কী আছে, তুই পাস করেছিস দিয়ে দিবি, সিলেক্ট করে ইয়েস দিয়ে দিবি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি, কোয়ালিফাইং এক্সাম সিলেক্ট করবি, ক্লাস 10 বোর্ডস বা মাধ্যমিক যাই লেখা থাকুক সেটা অ্যাকর্ডিং করে দিবি, ঠিক আছে। টাইপ অফ স্কুল, ঠিক আছে, স্কুল বা কলেজ কী ছিল স্কুল দিয়ে দিবি, ঠিক আছে। ইয়ার অফ পাসিং দিয়ে দিবি, প্লেস অফ স্কুল কোথায় ছিল, কোয়ালিফাইং এক্সাম স্ট্যাটাস দিয়ে দিলি, ঠিক আছে। কোয়ালিফাইং এক্সাম ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তুই পাস করেছিস, ঠিক আছে, সেই জিনিসটা। তারপর হচ্ছে তোর রেজাল্ট মোড কীরকম আছে, রেজাল্ট মোড তো সেটা আইদার গ্রেডেশনে এসছে বা নাম্বার এসছে বা পার্সেন্টেজ হোয়াট এভার সেই অ্যাকর্ডিং, ঠিক আছে। রোল নাম্বার কী ছিল, রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার, হ্যাঁ রোল নাম্বার কী ছিল, কারণ দেখি মাধ্যমিকের মার্কশিটে, তো যে মাধ্যমিকের মার্কশিট সেখানে দেখবি রোল নাম্বার আছে, রোল নাম্বার দুটো আলাদা আলাদা আছে, তো রোল নাম্বারটা পরপর লিখে দিবি, ঠিক আছে। তারপর কি, স্কুল কোন বোর্ডে ছিল, তো সিবিএসই ছিল না আইসিএসই ছিল না ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, যেটা হোক সেটা স্কুল বোর্ড এখানে লিখে দিবি। তারপর হচ্ছে স্কুল বা কলেজের পিনকোড, স্কুল আর কলেজের যে স্কুলের বেসিক্যালি পিনকোডটা বসিয়ে দিলে এখানে, ঠিক আছে, হয়ে গেল। আর কি, আর হচ্ছে অ্যাড্রেস, স্কুল বা কলেজের অ্যাড্রেস, মানে যে স্কুল থেকে তুই মাধ্যমিক পাস করেছিস সেই স্কুলের অ্যাড্রেসটা এখানে ফিট করে দিলি, হয়ে গেল। নেক্সট আমার চলে আসছে ক্লাস 12-এর ডিটেল, এইটা খুব ইম্পর্টেন্ট, ক্লাস 12-এর ডিটেল। ক্লাস 12 এখানে তোকে ক্লিক করতে হবে, এই যে পাস স্ট্যাটাস, এটা কি তুই অলরেডি যদি কেউ রিপিটার্স হয়ে থাকে অর্থাৎ সে 12 পাস করে গেছে তাহলে এখানে সিলেক্ট করে পাস লিখে দেবে,
ঠিক আছে। যদি কেউ এই বছর মানে 2025-এ উচ্চ মাধ্যমিক দেয় বা সিবিএসই ক্লাস 12 বোর্ডস দেয় বা আইএসসি 12 বোর্ডস দেয়, তাহলে সে লিখবে কি অ্যাপিয়ারিং, তাহলে সেখান থেকে অ্যাপিয়ারিং এক্সাম চুজ করবে, ঠিক আছে। হলো, দেন এখানেও সেই একইভাবে মাধ্যমিকের যে ডেটাগুলো ছিল এক্স্যাক্টলি সেই রকমভাবে তো স্কুলের ডেটা, স্কুলের ইনফরমেশন সেগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে, মাধ্যমিকের মতোই। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো কোথায়, নেক্সট আমরা চলে আসবো, হ্যাঁ, ক্যাপচা দেবো এখানটা, ঠিক আছে, ক্যাপচা দেবো, ক্যাপচা দিয়ে আবার সেভ অ্যান্ড নেক্সট করবো, চলে যাব। নেক্সট আমাদের যেটা আসে যে অ্যাডিশনাল ডিটেলস আরও কিছু, যেখানে আমাদের বলছে কি যে কোনো টুইন আছে কিনা যারা একই সঙ্গে মানে নিট 2025-এ অ্যাপিয়ার করছে, ঠিক আছে, মানে তুই এবং তোর কোনো যমজ ভাই বা যমজ বোন যেই থাকুক না কেন, তার ওই দুজনে একই সাথে নিটে অ্যাপিয়ার করছিস কিনা সেটা তোকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, আইদার ইয়েস অর নো। দেন বলেছে তুই কি আগে নিট এক্সামে বসেছিলি, হ্যাভ ইউ এভার অ্যাপিয়ার্ড এ নিট ইউজি এক্সাম, মানে 2024 বা 2023 বা যখনও তুই নিট এক্সামে বসেছিলিস কি না, যদি ইয়েস হয় তো ইয়েস, না হলে নো। যদি ইয়েস হয় তাহলে বসাবি সেই অ্যাকর্ডিং, ঠিক আছে। কোন তোর জন্মস্থান, জন্ম জায়গা কোথায়, কোন স্টেটে তুই বিলং করিস, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেট হলে আদার স্টেট, ডিস্ট্রিক্ট প্রপারলি এগুলো মেনশন করতে হবে। দেন আবার ক্যাপচা ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সট করে চলে যেতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে কান্ট্রি কোড, ঠিক আছে, কান্ট্রি কোড এখান থেকে সিলেক্ট করে বসাতে হবে, ঠিক আছে, কান্ট্রি কোড এখান থেকে সিলেক্ট করে বসাতে হবে, ইন্ডিয়া সিলেক্ট করবি এখান থেকে। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার এখানে প্রপারলি ধর +91 চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে, যখন তুই ইন্ডিয়া সিলেক্ট করবি এখানে তোর +91 চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এবার দেখ কন্ট্যাক্ট ডিটেলস, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস কার, প্যারেন্টস অর গার্ডিয়ান, এখানে কিন্তু তোর ফোন নাম্বার বা তোর ইমেল আইডি দিবি না, বা তোর ফোন নাম্বার তোর ইমেল আইডি দিবি না, এখানে তোর গার্ডিয়ানের ইমেল আইডি দিবি, ঠিক আছে, যাতে কোনো কারণে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় যাতে তোর প্যারেন্টসের সঙ্গে একদম তক্ষুনি যোগাযোগ করা যায়, তার জন্য এটা ব্যবস্থা, ঠিক আছে। তারপর অ্যাজ ইউজুয়াল তুই এখানে গার্ডিয়ানের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলি, দিয়ে ক্যাপচা দিয়ে দিলি, দিয়ে একটা ওটিপি নিয়ে নিবি, ঠিক আছে, ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা বসিয়ে দিবি, এখানে একটা জায়গা চলে আসবে ওটিপি বসানো, ওটিপি বসিয়ে দিবি, পরের পেজে চলে যাবি, ঠিক আছে, ওটিপি বসিয়ে দিয়ে তুই চলে যাবি পরের পেজে। নেক্সট আমাদের কি রয়েছে, হ্যাঁ, এই যে ওটিপি, ওটিপিটা এখানটায় বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে যেটা আমি বলছিলাম এক্ষুনি যে ইন্ডিয়া দিলে অটোমেটিক্যালি +91 চলে আসবে, অসুবিধা নেই। তারপর মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়ে মোবাইলে এবং ইমেল আইডিতে দু জায়গাতেই ওটিপিটা আসবে, ওই যখনই গেট ওটিপি করা হবে না, দুই জায়গাতেই ওটিপিটা আসবে। তো মোবাইল নাম্বারের ওটিপিটা জায়গা অনুযায়ী এইখানটায় প্রথম ঘরটায় বসাতে হবে, ইমেলে যে ওটিপিটা এসছে সেটা সেকেন্ড ঘরে বসিয়ে দিতে হবে, দিয়ে ভেরিফাই অ্যান্ড নেক্সট করলেই চলে আসবে। ধর হতে পারে এটা টাইম লাগতে পারে, ওরা বলেই দিয়েছে ইট ক্যান টেক আপ টু 15 মিনিটস, কার যদি ওটিপি হুট করে না আসে ঘাবড়ানোর কিছু নেই, আসবে, একটু সময় লাগতে পারে, যদি না আসে বা কোনো সমস্যা হয় তাহলে রিসেন্ট কোড করতে পারিস, দরকার পড়বে না, তো ওর চলে আসবে ওটিপি, এবং তারপর ভেরিফাই অ্যান্ড নেক্সট করে নেক্সট পেজে চলে যেতে হবে, ঠিক আছে। নেক্সট পেজে কি বলছে, নেক্সট পেজে একদম এবার ফটো, যে ডকুমেন্টসগুলো আমি প্রথমে বলেছিলাম একদম সেই ডকুমেন্টসগুলো এবার পুট করার সময় এসে গেছে, কারণ আমাকে সমস্ত ডকুমেন্ট আমি বলেছিলাম যে কম্পিউটার থেকে বা যে ল্যাপটপ থেকে বা সাইবার ক্যাফে থেকে যেখান থেকে হোক তুই ফর্ম ফিল আপটা করছিস সেই ডিভাইসে যেন সমস্ত এই ডকুমেন্টসগুলো অলরেডি থাকে, কারণ এবার এখান থেকে তুই এক একটা করে ফাইল চুজ করবি, বসিয়ে দিবি, ফাইল চুজ করবি, বসিয়ে দিবি, ঠিক আছে, ব্যাস, তাহলেই তোর কাজ হয়ে যাবে। এই যেরকম এখানে সেই অ্যাকর্ডিং ফাইল নেম আসবে, ঠিক আছে, ফাইল নেমগুলো কিন্তু ওইভাবেই রাখতে হবে যেভাবে বলা হয়েছিল, ঠিক আছে, একদম প্রথমে ফাইল নেমগুলো যেভাবে বলা হয়েছিল সেইভাবে রাখতে হবে, তাহলে সমস্ত ফাইল এইভাবে দিতে হবে, ঠিক আছে। কি কি আছে, পাসপোর্ট সাইজ ফটো, তারপর থাম ইমপ্রেশন অ্যান্ড ফিঙ্গার ইমপ্রেশন, মানে আঙুলের ছাপ, সিগনেচার, সই, পোস্টকার্ড সাইজ ফটো, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 10 সার্টিফিকেট, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ, সেটা তুই আধার কার্ড ইউজ করতে পারিস, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো ইউজ করতে পারিস, ঠিক আছে। ক্লাস 10 সিজিপিএ যদি কারোর থাকে তাহলে সিজিপিএ টু মার্কস কনভার্সন
যে সার্টিফিকেট সেটা দিতে হবে। আইডেন্টিটি প্রুফ, এখানে যদি তুই আধার কার্ড সিলেক্ট করে থাকিস তাহলে আধার কার্ড দিতে হবে, ঠিক আছে, আধার কার্ডের ছবি এখানে ঢুকবে, ঠিক আছে, জেপিক ফরম্যাটে। তো এই জিনিসগুলো এখানে একদম সুন্দরভাবে আপলোড করে দিতে হবে, ঠিক আছে, সব হয়ে গেলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আচ্ছা, নেক্সট কি আসবে, যখনই তুই ওখানে পুরো কমপ্লিট করে দিবি সব কটা আপলোড, তখন তোকে বলবে প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশন বিফোর ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিটের আগে তো কিন্তু পুরোটা রিভিউ করতে হবে, ঠিক আছে, ফাইনাল সাবমিটের আগে পুরোটা রিভিউ করতে হবে। ইফ ইউ উড লাইক টু চেঞ্জ এনি ইনফরমেশন, যদি তুই কোনো ইনফরমেশন এখান থেকে চেঞ্জ করতে চাস, প্লিজ ইউজ দ্য লিঙ্কস প্রোভাইডেড ইন দ্য লেফট মেনু বার। লেফট মেনু বার কোথায় আছে, এই যে এইখানে লেফটে, এই যে সমস্ত স্টেপসগুলো তুই কভার করে এসেছিস ফাইনাল সাবমিটের আগে অবধি, আপলোড ডকুমেন্টস অবধি, তুই এখান থেকে যে কোনো একটা ট্যাপ করবি। ধর তুই মনে করলি আমার আইডেন্টিটি ডিটেলসে আমি কিছু পাল্টাবো, তুই এখানটায় ট্যাপ করবি, এখান দিয়ে ট্যাপ করে ঢুকে তুই কিছু পাল্টালি। তুই তোর মনে হলো যে না আমি কন্ট্যাক্ট ডিটেলস পাল্টাবো, তাহলে তুই কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করবি, এইভাবে ক্লিক করে কন্ট্যাক্ট ডিটেলসের ট্যাপটা খুলে যাবে এবং সেখান থেকে তুই কিছু চেঞ্জেস করতে পারিস। তো যদি মনে হয় যে না সব ঠিক আছে, আমার কোনো চাপ নেই, তাহলে একদম সুন্দর এটাকে ক্লোজ করবি, এখানটা ক্লোজ মারবি, মেরে তারপর অটোমেটিক্যালি দেখবি তোর ফাইনাল সাবমিট অপশন চলে আসছে, ঠিক আছে। এবং দেখ এইখানটাই যে ইমেল আইডি ভেরিফিকেশন, এটা তো এখানে পেন্ডিং দেখাচ্ছে, অসুবিধা নেই, বাট আমরা তো করে ফেলেছিলাম আগে, ইমেল আইডি ভেরিফিকেশন আমরা করে ফেলেছিলাম, তো ওইভাবে তুই ওখান থেকে আগেই করে ফেলতে পারিস, অথবা এখান থেকেও করতে পারিস, ঠিক আছে, মানে সেই সময় না করে একদম পরেও করতে পারিস। আর বাকি থাকবে ফি পেমেন্ট। তো যদি তুই চাস অ্যাপ্লিকেশান এডিট করতে, তাহলে এখান থেকে করতে পারিস, আদারওয়াইজ ইমেল আইডি এখান থেকে সরাসরি ট্যাপ করবি এখানে, তাহলে ইমেল আইডি দেওয়ার একটা জায়গা দেবে, সেখানে ইমেল আইডি মেরে সেখান থেকে ইমেলের ওটিপি আসবে, ইমেলের ওটিপিটা ওখানে ড্রপ করে দিয়ে তোর ইমেল আইডি কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ক্যাপচা মারতে হবে, ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আফটার পেমেন্ট অফ ফি, দেখ বলছে আফটার পেমেন্ট অফ ফি ইউ উইল নট বি এবল টু এডিট দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যান্ড ডকুমেন্টস আপলোডেড, ইউ আর রিকোয়ার্ড টু পে দ্য ফি ₹11, ঠিক আছে। তো যখনই পেমেন্ট করা হয়ে যাবে তখন তুই কিন্তু আর আপলোডেড ডেটা মানে পেমেন্টের আগে অবধি তুই চাইলে চেঞ্জ করতে পারিস, যখন পেমেন্ট হয়ে যাবে তারপর তুই আর চেঞ্জ করতে পারবি না, তখন তোকে কারেকশন উইন্ডো অবধি কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো ইমেল আইডি ভেরিফিকেশনের পর বাকি থাকবে শুধু পেমেন্টের জায়গা। তো পেমেন্ট রেজিস্টার্ড ইমেল আইডি এইখানে যদি ইমেলের ভেরিফিকেশানটা, এটা তো আমরা করেই ফেলেছিলাম, কাজে এটা নিয়ে আমি আর বিশেষ বলছি না। ওটিপি দিতে হবে, তো ওটা দিয়ে দিলেও কমপ্লিট হয়ে যাবে ইমেলের ভেরিফিকেশান। তো শুধু বাকি থাকলো হচ্ছে কি ফি পেমেন্ট, ফি পেমেন্টটা শুধু বাকি থাকবে। নেক্সট, আচ্ছা যখন ফি পেমেন্ট করতে যাবি তখন অনলাইন পেমেন্ট করতে হবে, ঠিক আছে, অনলাইন পেমেন্ট ছাড়া কোনো অপশান নেই। অনলাইন পেমেন্ট করে প্রসিড টু পেমেন্ট করে এখানে দেখ ফি অ্যামাউন্ট এখানে 11 দিয়েছে, না অ্যাকচুয়ালি এখানে ফি পেমেন্টটা এখানে মানে যার যেটা হবে, যদি জেনারেল হয় তাহলে 1700, তারপর জেনারেল ইডাব্লিউএস হলে 1600, এসসি এসটি ওবিসি হলে বোধহয় 1000 এরকম ছিল। তো সেই অ্যাকর্ডিং ফি অ্যামাউন্টটা চলে আসবে, ঠিক আছে, কাস্টমার আইডি অটোমেটিক একটা জেনারেট হবে। এইখানটাও ভালো মতো খেয়াল করে নিবি একদম প্রথমে যে তোর ক্যান্ডিডেট নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এইগুলো প্রপারলি ম্যাচ করছে কিনা, ঠিক আছে। যখনই দেখবি তোর এইগুলো ম্যাচ করে গেছে তখন তুই পেমেন্টে যাবি, এবং পেমেন্ট প্রোভাইডার কে কোথা থেকে পেমেন্ট করতে পারিস তুই এখানে বিভিন্ন অপশান আছে, এসবিআই মপস আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করা যেতে পারে, ঠিক আছে। কানাড়া ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এগুলো সমস্ত ফিচারই দিয়ে দিয়েছে পেমেন্ট করার, কোনো সমস্যা নেই। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, যে কোনো কিছু তুই সাইবার ক্যাফেতে যাস সেখান থেকে অটোমেটিক্যালি করে দেবে, আর নিজেও চাইলে করতে পারিস। প্রসিড টু পেমেন্ট করলেই তোর অটোমেটিক্যালি পেমেন্ট গেটওয়ে খুলে যাবে, পেমেন্ট করে দিবি, টাকা পয়সা দিলেই গল্প শেষ, ঠিক আছে। তারপর তোর একটা অ্যাপ্লিকেশান ফর্ম এরকম জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটা প্রপার বারকোডওয়ালা অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে একদম সুন্দর এটা জেনারেট হয়ে যাবে। এখানে তুই দেখে নিবি যে তোর সমস্ত ডিটেল যেগুলো তুই ভরেছিলি সেগুলো ঠিক আছে কিনা, যদি দেখিস কোনো ডিটেলসে প্রবলেম আছে তাহলে আবার সেই কারেকশন উইন্ডোতে যেতে হবে, যবে খুলবে। তো পুরো করে নিলি, এখানে তোর ছবি কি বলে থামি, ফিঙ্গারপ্রিন্ট, ইমপ্রেশন এখানে একটাই দেখিয়েছে, বাট অ্যাকচুয়ালি তোর কিন্তু অনেকগুলো মানে দিতে হবে, কিন্তু অনেকগুলি ফিঙ্গারপ্রিন্টের ছবি দিতে হবে, সিগনেচার, এগুলো সবই এই ফর্মটার মধ্যে চলে আসবে।
এটা পুরোটা একবার ভালো মতো চোখ বুলিয়ে নিবি, নিয়ে এটার প্রিন্ট আউট নিয়ে নিবি, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, সাইবার ক্যাফেতে যদি করিস তাহলে অবশ্যই বলবি এটার প্রিন্ট আউট তোকে দিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা, বাকি তো এখান থেকে আর কিছু নেই, ব্যাস তোর কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এই যে ক্যান্ডিডেটস মাস্ট রিটেইন দ্য ফলোয়িং ডকুমেন্টস, ঠিক আছে? এই যেটা বলছি না প্রিন্ট আউট নিতে, কেন? এই যে দেখ এখানে বলেই দিয়েছে যে ফিউচার করেসপন্ডেন্সের জন্য কী কী জিনিস লাগবে। প্রিন্ট আউটস অফ দ্য কনফার্মেশন পেজ অফ অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর তো যেই পেজটা এলো ওই পেজটার প্রিন্ট আউট রাখতে হবে। প্রুফ অফ ফি পেইড, ঠিক আছে? ব্যাঙ্ক ট্রানজাকশন ডিটেলস বা সাপোর্টেড বাই কনফার্মেশন পেজ, মানে ব্যাঙ্ক ট্রানজাকশন ডিটেলসে তোর যে পেমেন্টটা হয়েছে তা দেখবে ট্রানজাকশন আইডি হয়, ঠিক আছে? ট্রানজাকশন ডিটেলস বা মোবাইল থেকে যদি করিস পেমেন্ট তাহলে মোবাইলের স্ক্রিনশট, এগুলো পুরোপুরি যত্ন করে রাখতে হবে, কারণ যখন দরকার পড়বে এগুলো দিতে হবে। অ্যাটলিস্ট 4 to 6 কপিজ অফ আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ অ্যান্ড 4 to 6 পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ, মানে তুই দোকানে গিয়ে যখন ছবি তুলছিস তার একটা কপি তো এখানে আপলোড করতে হবে, সেই তুই ডিজিটাল কপিটা নিয়ে নিবি, নিয়ে আপলোড করলি এখানে। বাকি হার্ড কপি ছবি তোকে কিন্তু রাখতে হবে 4 থেকে 6 কপি করে, ঠিক আছে? 4 থেকে 6 কপি করে পাসপোর্ট সাইজ ফটো, এরকম না যে একটা পাসপোর্ট সাইজ ফটো নিলি আর বাকি দুটো অন্যরকম পাসপোর্ট সাইজ ফটো নিলি, না, একই ফটোর 4 থেকে 6টা কপি নিলি, একই পোস্টকার্ড সাইজ ফটোর 4 থেকে 6টা কপি নিয়ে নিলি, ঠিক আছে? হুইচ ওয়ার স্ক্যান্ড অ্যান্ড আপলোডেড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, মানে যেটা আপলোড করেছিস তুই একদম সেটারই হার্ড কপি রেখে দিবি। কপি অফ দ্য সিস্টেম জেনারেটেড সেলফ ডিক্লারেশন ইন রেসপেক্ট অফ ক্যান্ডিডেট ফ্রম ইউ, এটা তোর দরকার নেই, যদি এটা হচ্ছে বোধহয় ইউনিয়ন টেরিটরি অ্যান্ড জম্মু কাশ্মীরের জন্য অ্যাপ্লাইড, দরকার নেই এগুলো। হ্যাঁ, ক্যান্ডিডেটস মাস্ট এনশিওর দ্যাট মোবাইল নাম্বারস ইমেল আইডি ফিল্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর দেয়ার ওন অ্যান্ড দেয়ার প্যারেন্টস অনলি, নিজের এবং নিজের প্যারেন্টসেরই যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ইমেল আইডি এবং তুই দিবি, অন্য কোনো বন্ধু বান্ধবের দিয়ে দিস না, ঠিক আছে? মাসি মেশো পিসি কাকা বন্ধু বান্ধব এদের দিস না, তোর এবং তোর যে বাবা মা তাদেরই ফোন নাম্বার বা ইমেল আইডি সেটাই অবশ্যই দিস, ঠিক আছে? এনটিএ উইল কমিউনিকেট বাই SMS অ্যান্ড অর ইমেল অন দ্য গিভেন, তো যদি কোনো দরকার পড়ে এনটিএ তোর সঙ্গে ওইভাবেই কমিউনিকেট করবে, ঠিক আছে? দ্য ফি ক্যান বি সাবমিট, এনটিএ উইল নট বি রেসপন্সিবল ফর নন রিসিপ্ট অফ লেটেস্ট ইনফরমেশন ডিউ টু ইনকারেক্ট মোবাইল নাম্বারস, যদি ভুল হয় তাহলে এনটিএ কোনো দায় নেবে না। দ্য ফিন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন মোড, এটা তো আমি অলরেডি বলে দিলাম, ঠিক আছে? তো ব্যাস আর কিছু নেই বিশেষ, তো পেমেন্ট করে দিলে মোটামুটি আমাদের গল্প হয়ে গেল, ঠিক আছে? এবং আরেকটা জিনিস এখানে বলছে ক্যান্ডিডেটস মাস্ট প্রিজার্ভ দ্য অ্যাডমিট কার্ড টিল দেয়ার অ্যাডমিশন ইন আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সেস। দেখ এটা তুই ফর্ম ফিল আপ করলি, তারপর যে অ্যাডমিট কার্ডটা বেরোবে পরীক্ষার আগে, সেই অ্যাডমিট কার্ডে একটা ডেট দেওয়া আছে, টেন্টেটিভ ডেট, তো সেই ডেটে যে অ্যাডমিট কার্ডটা বেরোবে সেটা আপ টু দ্য অ্যাডমিশন, মানে তোর সিলেকশন হয়ে গেল, তুই মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হবে, আপ টু দ্য অ্যাডমিশন তুই কিন্তু ওটা যত্ন করে রেখে দিতে হবে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্টস, আমি বলবো সমস্ত অ্যাডমিট কার্ড না, সমস্ত ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস ইউ শুড প্রিজার্ভ, সব কিছুই প্রিজার্ভ করে রাখতে হবে, ঠিক আছে? এবং যেহেতু অ্যাজ ইউজুয়াল বলাই আছে 4th মে হবে সানডে, যুদ্ধের দিন, আর বাকি আর কিছু নেই, ঠিক আছে? যেরকম এক্সাম বললাম সেই রকমভাবেই হবে, ঠিক আছে? তো দ্যাটস অল।